হরতাল মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, বললেন ডিএমপি কমিশনার। প্রধান উপদেষ্টা হতে রাজি হওয়ার আগে পরে কি ঘটেছিল জানালেন ডক্টর ইউনূস। সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর। রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৫। এবং সর্বশেষ জানাবো তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হরতাল মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, বললেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, হরতাল সহ যে কোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কেউ যদি হরতাল সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে নাশকতার চিন্তা করে কঠোরভাবে দমন করা হবে। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ডিএমপির বাইরে র্যাব, গোয়েন্দা সংস্থা থাকবে, নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলা চলাকালীন ১ মাস কোনো ভারী যানবাহন চলবে না। ডিএমপি কমিশনার বলেন, উস্কানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে, এর জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে। বইমেলা ঘিরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। বইমেলায় খাবারের দোকানে যাতে বাড়তি দাম রাখা না হয় এ বিষয়ে পুলিশকে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। চলমান সব আন্দোলন নিয়ে সাজ্জাদ আলী বলেন, ছোট ছোট আন্দোলন করে রাস্তা বন্ধ করা উচিত নয়। পুলিশ কাউকে মারতেও চায় না। প্রধান উপদেষ্টা হতে রাজি হওয়ার আগে পরে কি ঘটেছিল জানালেন ডক্টর ইউনূস। ৫ই আগস্টে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর ৮ই আগস্টে শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় ৬ মাস পর এসে এবার তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ও পরে ঠিক কি ঘটেছিল। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈদেশিক বিষয়ক প্রধান ভাষ্যকার গিডিয়ন রাকমানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি। রাকমার রিভিউ নামে ওই পডকাস্ট অনুষ্ঠানে কথোপকথন লিখিত আকারে গতকাল প্রকাশ করা হয়েছে। সেখানে সরকার গঠনের প্রক্রিয়া ও ছাত্রদের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব নিয়ে খোলামেলা কথা বলেন ডক্টর ইউনূস। ইউনূস বলেন, আমি যখন প্রথম ফোন কল পাই তখন আমি প্যারিসের হাসপাতালে ছিলাম। আমার ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছিল। তখন তারা ফোন দিল। যদিও আমি বাংলাদেশে কি ঘটছে সেসব খবর প্রতিদিন মুঠোফোনে দেখতাম। তখন তারা বলল, তিনি চলে গেছেন, এখন আমাদের সরকার গঠন করতে হবে, দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন। আমি বলেছিলাম, না, আমি সেই ব্যক্তি নই, আমি এর কিছুই জানি না, আমি এর সঙ্গে যুক্ত হতেও চাই না। কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, শিক্ষার্থীরা। আমি তাদের কাউকে চিনতাম না, কখনো তাদের সম্পর্কে শুনিনি, কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। তাদের বলেছিলাম, বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন, তোমরা তাদের খুঁজে নাও। তারা বলেছিল, না, আপনাকেই থাকতে হবে, আমরা কাউকে পাইনি। আমি বলেছিলাম, জোরালো চেষ্টা করো। তারা বলল, আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তখন বলেছিলাম, অন্তত একটা দিন চেষ্টা করো, না পেলে ২৪ ঘন্টা পর আমাকে আবার ফোন করো। অধ্যাপক ইউনূস বলেন, তারা আমাকে আবারও ফোন করলো, বলল, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি, আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে। শেষ পর্যন্ত আমি বললাম, দেখো, তোমরা রাজপথে জীবন দিয়েছো, প্রচুর রক্তক্ষয় হয়েছে, তোমরা সম্মুখ সারিতে আছো, যেহেতু তোমরা এসব করতে পেরেছো, এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও কিছু করা উচিত। আর এটাই সেই সময়, সরকারের সংস্কার করতে হবে, আমি রাজি, তোমরা কি একমত? তারা আর কোনো কথা বলেনি। সেই দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ঘন্টা দুয়েক পর হাসপাতালে একজন নার্স এলেন, তিনি আমাকে একটি ফুলের তোড়া উপহার দিলেন। আমি বললাম, এটা কেন? তখন ওই নার্স বললেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা এটা জানতাম না। আমি বললাম, এটা আপনি কোথা থেকে জানলেন? তখন তিনি বললেন, সব গণমাধ্যমে, সব টেলিভিশনের সংবাদ প্রচার হচ্ছে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি বললাম, আমি আপনার কাছ থেকে এটা জানলাম। অধ্যাপক ইউনূস বলেন, এরও ঘন্টা দুয়েক পর ওই বোর্ড সদস্যরা সহ হাসপাতালে প্রধান আসেন। তারা ফুলের তোড়া দিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আমাকে শুভেচ্ছা জানান। সঙ্গে এটাও বলেন যে বিকেলের আগে আমাকে হাসপাতাল ছাড়ার বিষয়ে অনুমতি দেওয়া হবে না। অধ্যাপক ইউনূস বলেন, আমি পরিচালককে বলি, ওরা আমাকে চাইছে, দেশে যেতে বলছে, ভ্রমণের জন্য আপনি কি আমাকে প্রস্তুত করে দিতে পারবেন? তিনি বললেন, অবশ্যই, আপনার কথা আমাদের মানতে হবে, আপনি একজন প্রধানমন্ত্রী, আপনার নিরাপদ যাত্রার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে দেব, প্রয়োজনীয় ওষুধ সহ সবকিছু দেব, সার্বক্ষণিক যোগাযোগে থাকবো। এর কয়েক ঘন্টা পর সকালে ফরাসি সেনাবাহিনীর বড় একটি দল আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে, এমনটাই বলছিলেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, এটাই ছিল দেশে ফেরার আগের ঘটনাবলী। পুরো জাতি আমার ফেরার উড়োজাহাজের অপেক্ষায় ছিল। বাণিজ্যিক উড়োজাহাজে যাত্রা করেছিলাম, তখন তারা নতুন সরকারের রূপরেখা দাঁড় করিয়ে ফেলেছে। আমি বিমানবন্দর থেকে জাতির সামনে ভাষণ দিলাম, সবাইকে ধৈর্য, শান্তি, একতা বজায় রাখতে বললাম। এটাই ছিল পুরো ঘটনার শুরু।
সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর। পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে বিমানের শ্বাসকষ্টের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমে এই তথ্য জানান। তিনি বলেন, স্যার ঢাকা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রাপথে বিমানে হঠাৎ প্রচন্ড শ্বাসকষ্ট তিনি বলেন, স্যার ঢাকা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রাপথে বিমানে হঠাৎ প্রচন্ড শ্বাসকষ্ট অসুস্থ হয়ে পড়লে দুবাইতে অবতরণের পরে দ্রুত বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তিনি আরো বলেন, এখন স্যার দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তারা চিকিৎসা চলছে। হায়দার জানান, লুৎফুজ্জামান বাবরের পাশে তার বড় ছেলেও রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় এমিরেটাস এয়ারলাইন্স বিমানে বড় ছেলে লাবিব ইবনে জামানকে সঙ্গে নিয়ে বাবর মদিনার উদ্দেশ্যে রওনা হন। এর কয়েক ঘন্টা আগে আরেকটি ফ্লাইটে লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী সহ পরিবারের অন্য সদস্যরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারা মদিনা পৌঁছানোর পর জানতে পারেন লুৎফুজ্জামান বাবর অসুস্থ হয়ে দুবাইয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাবর তার পরিবারকে নিয়ে প্রথমে মদিনা, এরপর মক্কায় ওমরাহ পালনের কথা ছিল। পরিবারের সদস্যরা লুৎফুজ্জামান বাবরের আশু আরোগ্য কামনায় দেশবাসী এবং দলের নেতা কর্মীদের কাছে দোয়া চেয়েছেন। রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত 5, আহত 25। রংপুরে পৃথক 3 সড়ক দুর্ঘটনায় 5 জন নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 25 জন। আজ সকালে পৃথক পৃথক স্থানে এই 3টি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নবীগঞ্জ বাজারের আগে আজ সকাল 10টার দিকে কুড়িগ্রামগামী নৈশ কোচ পাভেল এক্সপ্রেস এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাহিন্দ্রার 3 যাত্রী নিহত হন। আরো 4 জন গুরুতর আহত হন। তিনি আরো জানান, আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে। এদিকে সকাল 7:30টার দিকে জেলার পীরগঞ্জের সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কায় 1 জন নিহত হন। আহত হন আরো 21 জন। পীরগঞ্জ উপজেলার রংপুর ঢাকা মহাসড়কের বরদরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। অপরদিকে শহরের নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম বলেন, ঘন কুয়াশার কারণে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে। চালকদের সতর্ক করা হলেও চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটছে। তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টা সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে নৌ, বিমান ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে। এছাড়া দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া দিয়েছে সংস্থাটি। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে 2-1 জায়গায় আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টি ও গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী 3 দিন দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, আভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।